একটি ঈগল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল প্রীতম এবং প্রদীপ। প্রীতম, দেখ দেখ, রাস্তায় একটা ঈগল পড়ে আছে। চল দেখি, ঈগলটি মনে হয় এখনো বেঁচে আছে। যদি বেঁচে থাকে, এটাকে সেবা করে তুলব। প্রাণীর প্রতি আমার আবার অনেক মায়া। মায়া না ঘোড়ার ডিম, এসব আজে বাজে প্রাণীকে হাত দিয়ে ধরার কোনো মানেই নেই। তারপর দেখবি তুই আবার অসুস্থ হয়ে পড়বি। এই বেলা পড়ে গেছে রে, এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই। ঈগলের কথা চিন্তা না করে এখন বাড়ি চল। তুই যাবার হলে যা, একটা অসুস্থ প্রাণীকে এইভাবে ফেলে রেখে আমি কিছুতেই যাব না। যেভাবেই হোক, এটাকে আমি সুস্থ করে তুলব। ছোটবেলা থেকেই দেখছি সব কিছুতে তোর বাড়াবাড়ি না করলে চলেই না। আচ্ছা চল গিয়ে দেখি ঈগলের কি হয়েছে, তা না হলে তো তুই আবার শান্তি পাবি না। এরপর প্রীতম আর প্রদীপ সেই ঈগলটিকে তুলল, তাকে সেবা করে সুস্থ করে তুলল, পানি খাওয়ালো। কিছুক্ষণের মধ্যেই ঈগলটা একটু একটু করে উঠতে শুরু করলো। আর ঠিক তখনই তারা একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেল। ঈগলের মুখের মধ্যে ছিল স্বর্ণ চিহ্নিত। এই প্রীতম, দেখ দেখ, ঈগলের মুখের মধ্যে সোনা লাগানো আছে। আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ পাখি নয় রে। এই পাখি জানে কোথায় সোনা আছে। এই পাখিটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে মনে হয় সোনা খুঁজে পাবো। সোনা আছে না রূপা, এসব নিয়ে আমি ভাবি না। আমার কাছে প্রথম গুরুত্ব হচ্ছে এই পাখিটার জীবন। পাখিটাকে বাড়িতে নিয়ে যাব, খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলব। ইচ্ছে করলে তুইও পাখিটাকে নিতে পারিস। আহ, আমার তো খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই। এই পাখিটাকে নিয়ে যদি বাড়িতে যাই, তোর বৌদি আমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। পাখিটাকে তুই জোগাড় করেছিস, তুই এর দায়িত্ব নে। আমার মাথা ব্যথা নেই এতে। ওই যে দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, ওটাই হলো সোনাঝুরি গ্রাম। আমি জানতে পেরেছি ওই গ্রামে লুকিয়ে আছে সেই সোনার মাটি। যদি আপনি সোনার মাটি চান, তাহলে আমাদের ওই গ্রামে কিছুদিন থাকতে হবে আর সোনার মাটি খুঁজে বের করতে হবে। আরে হ্যাঁ, যেভাবেই হোক আমাকে ওই সোনার মাটি খুঁজে বের করতেই হবে। কেননা ওই মাটির নিচে রয়েছে অনেক গুপ্তধন। এত কষ্ট করছি ওই সোনার মাটি খুঁজে বের করার জন্যই। জাহাজ নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। তুই এখন এই গ্রামের নোঙর ফেলার ব্যবস্থা কর। কিন্তু হুজুর, এত বড় গ্রামে সোনার মাটি কোথায় আছে সেটা আমরা কিভাবে খুঁজে বের করব? কেন? সোনার মাটির রহস্য যে বইটাতে লেখা ছিল, সেখানে লেখা ছিল কেবলমাত্র ঈগল পাখিরাই ওই সোনার মাটির রহস্য জানে। তারাই জানে সোনার মাটি কোথায় আছে এবং তার মাটির নিচে কি কি আছে। সুতরাং আগে আমাদের এই গ্রামের সব ঈগল পাখি খোঁজ করতে হবে। বলছেন কি, গ্রামে কি একটা ঈগল আছে যে আমার খুঁজে নিয়ে আসতে হবে? গ্রামে তো কয়েকশো ঈগল পাখি আছে, তাই না? একটা থাকুক আর 1000ই থাকুক, গুপ্তধনের জন্য আমাদের সবগুলো পাখিকে ভালো করে পরীক্ষা করতে হবে। কারণ একমাত্র ঈগল পাখিরাই জানে গুপ্তধন কোথায় লুকানো থাকে। এরপর সেই বণিক বিপিন আর নিতাই মিলে জাহাজকে থামিয়ে দিল আর সোনার মাটির খোঁজ করতে থাকলো। এদিকে সেই সোনার পাখিটিকে অনেক যত্ন করতে শুরু করলো। শোনো মল্লিকা, তুমি কিন্তু এই পাখিটির খুব যত্ন করবে। পাখিটা আমি অনেক দূর থেকে ধরে এনেছি, ওর এখন চিকিৎসার প্রয়োজন। কেন আপনি শুধু শুধু এই পাখিটাকে ধরে এনেছেন? আপনার কি খেতে আর কোনো কাজ নেই? তাও আবার ঈগল পাখি। ঈগল পাখি কেউ ঘরে আনে? আমার তো দেখেই ঘেন্না লাগছে। আচ্ছা হয়েছে হয়েছে, পাখিটিকে তোমার দেখাশোনা করতে হবে না। এখন থেকে আমি নিজেই এই পাখিটির দেখাশোনা করব। এরপর প্রীতম পাখিটিকে নিয়ে গেল গোসল করাতে। আর ঠিক তখনই হঠাৎ করে পাখিটি কথা বলে উঠল। এই যে মানুষ, সামনে আমার অনেক বিপদ, আমাকে বাঁচা। তুমি তোমার ঘরে আমাকে একটু আশ্রয় দাও। আমাকে সবাই খুঁজে বেড়ায়, কেন জানো? কারণ আমি হলাম সোনার পাখি।
আমি জানি কোথায় আছে সোনার মাটি আর গুপ্তধন, আর তাই লোভে মানুষ আমাকে ধরে নিয়ে যায়। আরে, তুমি তো একটা আজব পাখি। তুমি তো দেখি কথাও বলতে পারো। তুমি যে এত কিছু জানো তা তো তোমাকে দেখে বোঝার কোনো উপায়ই নেই। ঠিক আছে, তুমি একটুও ভয় পেও না। আমি তোমাকে আমার ঘরে লুকিয়ে রাখবো, কেউ তোমাকে খুঁজে পাবে না। তুমি কি জানতে চাও সোনার মাটি কোথায় আছে? কিন্তু আমি যদি তোমাকে এই কথা বলে দিই তাহলে আমি কিন্তু মারা যাব। শোনো, আমার ওসব সোনার ওপর প্রতি কোনো মোহ নেই। সোনার মাটির কথা জেনে আমি কি করব? আমি দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন আমি তাতেই খুশি। অন্য কোনো জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। তুমি তো অনেক ভালো মানুষ, তুমি ভালো মানুষ, কিন্তু বোকা। এই যে তোমার জিনিসের প্রতি লোভ নেই, এর একটা খারাপ দিকও আছে। তুমি জীবনে কখনো বড়লোক বা ধনী হতে পারবে না। শোনো শোনো, ধন সম্পত্তিতে কখনো সুখ হয় না। যদি আমার অনেক টাকা থাকতো তাহলে হয়তোবা আমি এত সুখী জীবনযাপন করতাম না। তবে একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই, আমার স্ত্রী কিন্তু দারুণ লোভী। তার অনেক সোনাদানা আর টাকা পয়সা চাই, এটা চাই ওটা চাই। তার চাহিদা পূরণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। এই দুনিয়ার সবাই লোভী, সবাই টাকা পয়সা চায়। তোমার বউয়ের দোষ দিয়ে আর লাভ কি হবে বলো? চলো বাড়িতে চলে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে, সন্ধ্যা নামতে শুরু করেছে। এদিকে বিপিন আর নিতাই সেই গ্রামে এসে পৌঁছালো এবং বিপিন নিতাইকে ডেকে বলল, আগামীকালের মধ্যে তুই এই গ্রামে ঘোষণা করে দে, যাদের কাছে ঈগল পাখি আছে তারা যেন আমার কাছে নিয়ে আসে। এগুলোর পরিবর্তে আমি 1000 করে স্বর্ণ মুদ্রা দিতে রাজি। বাহ, এটা তো অনেক ভালো বুদ্ধি বের করেছেন হুজুর। আগামীকালের মধ্যে আমি এই গ্রামে ঘোষণা দেব, যাদের বাড়িতে ঈগল আছে অথবা জঙ্গলে থেকে ঈগল পাখি ধরে এনে দিতে পারবে তাদেরকে প্রতি ঈগলের জন্য 1000 স্বর্ণ মুদ্রা দেব। তারপর নিতাই পুরো গ্রাম জুড়ে ঘোষণা করে দিল এবং মল্লিকা তার স্বামীর কাছে এসে বলতে লাগলো, ওগো শুনছো, গ্রামে কি ঘোষণা হয়েছে? যাদের বাড়িতে ঈগল পাখি আছে তাদেরকে নাকি 1000 করে স্বর্ণ মুদ্রা দেয়া হবে। চলো, আর দেরি করে লাভ নেই, আমাদের ওই ঈগল পাখিটাকে নিয়ে আমরা বিক্রি করে দিই। তোমার তো অনেক লোভ। সামান্য 1000 মুদ্রার জন্য তুমি কি না এই পাখিটিকে বিক্রি করে দিতে চাইছো? বড় বড় কথা বলো না তো। পাখি দিয়ে কি তুমি ধুয়ে পানি খাবে নাকি? এই ঈগল পাখি দিয়ে তুমি করবেটা কি? আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না। তুমি এক্ষুনি আমার সাথে যাবে আর এই পাখিটা বিক্রি করার চেষ্টা করবে। আমি মরে গেলেও এই ঈগল পাখিটিকে বিক্রি করব না। তুমি চাইলে আমার সাথে সংসার করতে পারো বা নাও করতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। এরপর মল্লিকা প্রচণ্ড রাগ করে চলে গেল বিপিনের সাথে দেখা করতে। আপনার সাথে আমার জরুরি একটা কথা আছে। আমার বাড়িতে একটা ঈগল পাখি রয়েছে, সেই ঈগল পাখিটাকে আমার স্বামী বিক্রি করতে চাইছে না। আপনি আমার সাথে লোক পাঠিয়ে এই ঈগলটাকে আনার ব্যবস্থা করুন। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, আজকে রাতেই আমি ঈগল পাখিটিকে আনতে যাব। যখন সে ঈগল পাখিটাকে আপনি নিয়ে আসতে যাবেন, আমি আমার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো। মল্লিকা যখন তার খাবারে ঘুমের ওষুধ মিশাচ্ছিল তখন তার স্বামী প্রীতম সেটা দেখে ফেলে আর সে বুঝতে পারে মল্লিকা নিশ্চয়ই মনে মনে কোনো দুষ্ট পরিকল্পনা করছে। আর তাই তার প্রচণ্ড মন খারাপ হয়। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে ঈগল পাখিকে সঙ্গে নিয়ে চলে যাবার। কারণ যে স্ত্রী স্বামীর সাথে এত বড় ছলনা করতে পারে তার সাথে সংসার করা সম্ভব নয়। যাকে আমি ভালোবাসলাম সেই বউ কিনা সামান্য টাকার জন্য আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিল। এতদিন তাহলে আমি কার সাথে সংসার করলাম? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আর কেঁদো না। আজকে তোমাকে আমি জীবনের সবচেয়ে আশ্চর্য জিনিস দেখাবো। সোনার মাটি যা আমার ঠোঁটে লেগেছিল, আর এই সোনালি মাটির নিচেই রয়েছে সোনালি শহর। আজকে আমি ওই সোনালি শহরে চলে যাব আর তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে যাও। তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও ঈগল পাখি। আমার স্ত্রী তো আমাকে ভালোই বাসে না, আমি আর ও বাড়িতে ফেরত যেতে চাই না। তুমি যদি একবার ওই সোনালি মাটির নিচে প্রবেশ করো
তাহলে কিন্তু আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসতে পারবে না। আমি আর পৃথিবীতে ফেরত আসতে চাচ্ছি না। তুমি মনে হয় আমাকে লোভী ভাবছো, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো লোভ নেই। আমি মোটেও তোমাকে লোভী ভাবছি না। আমি জানি তোমার মধ্যে কোনো লোভ নেই। তাহলে চলো, তুমি আর আমি মিলে এই সোনালী মাটির নিচে সোনালী শহরে প্রবেশ করব। এরপর ঈগল আর প্রীতম মিলে সেই সোনালী মাটির নিচে প্রবেশ করলো। আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঈগলটি মুহূর্তের মধ্যে একটি সুন্দরী রাজকুমারীতে পরিণত হলো। কি ব্যাপার, এ আমি কি দেখছি? তুমি ঈগল পাখি নও, তুমি তো অসম্ভব সুন্দরী একটি রাজকুমারী। হ্যাঁ, আমি একজন রাজকুমারী, আর আমি ছদ্মবেশ ধরেই পৃথিবীতে যাই সে সকল মানুষকে খুঁজে আনার জন্য যারা আসলে নির্লোভ এবং সত্য মানুষ। আর তাই এবার আমি তোমাকে খুঁজে পেয়েছি। এই যে সোনালী মাটির নিচে এই শহর দেখতে পাচ্ছ, এইটা হলো ভালো মানুষদের শহর। এখানে সবাই খুব ভালো মানুষ আর সৎ। সবাই খুব শান্তিতে জীবনযাপন করে। যারা পৃথিবীতে শান্তিতে থাকে না, সুখে থাকে না, আমরা তাদেরকে এখানে ধরে নিয়ে আসি। এখন থেকে তুমি এখানেই থাকবে। এটাই তোমার নতুন পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আমি এখন এই সোনার মাটির নিচের শহরেই থাকতে চাই। সেই লোভী পৃথিবীর মানুষগুলোর কাছে আমি আর ফিরে যেতে চাই না। এরপর থেকে সেই সোনার মাটির নিচেই প্রীতম বসবাস করতে লাগলো।